আলোচনা ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরে একেবারে চতুর্দিকে নির্বাচনী আমেজ। অনেকেই প্রত্যাশা করছেন সেই নির্বাচনের, এবং অনেকেই প্রত্যাশা করছেন একটা শৃঙ্খল এবং নির্বিঘ্ন একটি নির্বাচন। সকলেই মুখিয়ে আছেন আগামী রাষ্ট্রনায়ক কে হবেন সেটি দেখার জন্য। প্রিয় দর্শক, এই ভোটের হাওয়াতে আমরা সিলেটে ভোটের পরিস্থিতি এবং ভোটের পরিবেশ সম্পর্কে জানবো। আজকে সিলেট ভিউর ভোটের হাওয়ার প্রথম যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী। আমরা তার সাথে কথা বলবো বেশ কিছু বিষয় নিয়ে। আশা করি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আব্দুল কাইম চৌধুরী, আপনাকে স্বাগত সিলেট ভিউর ভোটের হাওয়াতে। কেমন আছেন? ধন্যবাদ। সিলেট ভিউর উপস্থাপক, কলাকৌশলী এবং আমার বক্তব্য যারা শুনবেন সকলকে আমি সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন এবং বেশ ব্যস্ততায় সময় কাটছে। এরপর আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। প্রথম প্রশ্ন হচ্ছে, গত 19 অক্টোবর আপনারা ঢাকায় গিয়েছিলেন। আপনাদের মহাসচিবের ডাকে একটি মিটিং ছিল এবং সেখানে সিলেট বিভাগের সব প্রার্থীদের নিয়ে তিনি বসেছেন, যারা মনোনয়ন প্রত্যাশী তাদেরকে নিয়ে। আসলে এই দিন কি হয়েছিল এবং কি কি নির্দেশনা দিয়েছেন মহাসচিব? ধন্যবাদ। এগুলো অবশ্য গণমাধ্যমে এসেছে আমাদের বক্তব্যগুলো। তারপরেও যখন আপনি সিলেট ভিউর দর্শক শ্রোতাদের জন্য আপনি আমাকে প্রশ্ন করেছেন, সুতরাং এই বিষয়টুকু আমার উপস্থাপন করা উচিত। ওই দিন আমাদের সিলেট বিভাগের 19টি সংসদীয় আসন, ইনক্লুডিং সিলেট এর 6টি আসন সহ যারা সম্ভাব্য প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, তাদেরকে মহাসচিব আমন্ত্রণ জানিয়েছিলেন যে কথা বলার জন্য আগামী নির্বাচন নিয়ে। তো সেই সভায় উনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পক্ষ থেকে একটি মেসেজ আমাদেরকে দিয়েছেন। সেই মেসেজটি হলো, যেখানে আমরা যারা প্রার্থী হয়েছি দলের পক্ষে, সকলেই যাতে দানের শীষের পক্ষে, অর্থাৎ জাতীয়তাবাদী দলের পক্ষে মানুষকে এবং এবং তখন যিনি প্রার্থী হবেন, অর্থাৎ দানের শীষের প্রতীক যাকে দেওয়া হবে, তার সপক্ষে অন্য যারা প্রার্থী আছেন তারা কাজ করবেন এবং ধানের শীষকে বিজয়ী করার জন্য প্রত্যেক প্রার্থী তাদের কার্যক্রম অব্যাহত রাখবেন। সেই মেসেজটুকু আমাদেরকে দিয়েছেন। জি, এবং আশা করছি যারা সেখানে উপস্থিত ছিলেন সকলেই এই মেসেজটি পেয়েছে যে দলের হয়ে কাজ করতে হবে, যেই মনোনয়ন পাক এবং যে আসনে। জি, একেবারে আপনি সিলেট জেলা বিএনপির শীর্ষ নেতা, সভাপতির দায়িত্ব পালন করছেন এবং আপনি নির্বাচিত সভাপতি। সেহেতু সিলেট জেলা 64 জেলায় যেভাবে নির্বাচনী আমেজ রয়েছে, সিলেট জেলায় আমরা ঠিক তেমনি দেখেছি রাজপথ থেকে শুরু করে প্রত্যেকটা অলিতে গলিতে যারা মনোনয়ন প্রত্যাশী তারা যাচ্ছেন। এই মুহূর্তে সিলেট জেলা বিএনপি কতটুকু প্রস্তুত জাতীয় নির্বাচন মোকাবেলায়? ধন্যবাদ। বিএনপি একটি সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা দীর্ঘ 15.5 বছর রাজপথে সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, ভোটের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য। কেননা অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো জনগণের প্রতিনিধিত্বমূলক কোনো প্রতিনিধি নির্বাচিত হন নাই। তো সুতরাং আমাদের সংগ্রাম, এবং এই সংগ্রাম খুব মসৃণ ছিল না। আমরা এই সংগ্রামটুকু 15.5 বছর নিয়েছি
এদেশের জনগণকে বা সিলেটের জনগণকে আমরা সাথে নিয়ে আন্দোলন করে এখন হয়তো ফ্যাসিস্টের পতন হয়েছে, কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে রোডম্যাপ দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে সেই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা বিএনপি সম্পূর্ণরূপে প্রস্তুত। তার কারণ হচ্ছে বিএনপির মতো বড় দল সবসময় নির্বাচনমুখী দল এবং আমরা এতদিন সংগ্রাম করেছি এবং নির্বাচনে যাইনি শুধুমাত্র যে নির্বাচনের পরিবেশ ছিল না। এখন যেহেতু এদেশে ফ্যাসিস্টের পতন হওয়ার পরে একটা নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে, সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা 6টি সংসদীয় আসনে নির্বাচনের জন্য প্রস্তুত আছে এবং আমাদের প্রার্থীরাও প্রত্যেক নির্বাচনী আসনে একাধিক প্রার্থীরা ধানের শীষের সপক্ষে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য এবং আমাদের দলের যে আগামী দিনে কিভাবে এই দেশের মানুষ বিএনপিকে ম্যান্ডেট দিলে সরকার পরিচালনার সুযোগ যদি দেয়, তাহলে আমরা জনগণের কাছে কি নিয়ে যাব, আমাদের জনগণ জানতে হবে বাংলা জাতীয়তাবাদী দল জনগণের জন্য কি করবে। এই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্রীয় কাঠামো মেরামতের যে 31 দফা কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচি নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি। আর এই 31 দফার মধ্যে বাংলাদেশের গণতন্ত্র, মানুষের স্বাধীনতা এবং একটা সুশাসন এই দেশে প্রতিষ্ঠা হবে, সেই কথাগুলো এর মধ্যে আছে। সেগুলো 31টা দফার মধ্যে অ্যানালাইসিস করলে বা প্রত্যেক দফা সংক্রান্ত বিষয়ে আলাপ করলে অনেক দীর্ঘ হবে। যার জন্য আমি বলতে চাই এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এবং সুশাসন প্রতিষ্ঠা করা এবং মানুষের ভোটের অধিকার যাতে সুনিশ্চিত হয়, সেই লক্ষ্যে আগামী নির্বাচনে আমরা কাজ করছেন। কাইম ভাই, এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, একেবারে পরিবর্তিত বাংলাদেশের কথা যদি বলি, একেবারে চ্যালেঞ্জিং একটা সময়। এই সময়ে এসে বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনেক গুছিয়ে শৃঙ্খলাভাবে দল মেনটেন করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের মনোনয়ন নিয়ে অনেক নানা রকম প্রশ্ন, নানা রকম জানার আগ্রহ সকলেরই রয়েছে। তেমনি এরকমই জানার আগ্রহ থেকে প্রশ্ন করা, দলের মনোনয়নের ক্ষেত্রে আসলে কোন বিষয়টি দল দেখছেন, কোন বিষয়টির উপর বিবেচনা করে দল মনোনয়ন দেবেন? আমার মনে হয় এই বিষয়টুকু আপনাদের দৃষ্টিতে এসেছে। বিবিসি বাংলায় একটি সাক্ষাৎকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন, সেইখানে ওই অনুরূপভাবে আপনি যে প্রশ্নটি করেছেন, সেই প্রশ্নই বিবিসি বাংলার যিনি অ্যাঙ্কর ছিলেন তিনি করেছিলেন যে মনোনয়নের ক্ষেত্রে কোন কোন দিক বিবেচনা করবে। এই বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে একজন প্রার্থী প্রথমত দীর্ঘ আন্দোলন সংগ্রামে তার ভূমিকা এবং মানুষ যাকে পছন্দ করে, দলের যেমনিভাবে সংগ্রাম করেছেন, রাজপথে আন্দোলন করেছেন, সেটাই একমাত্র ক্রাইটেরিয়া না, সাথে একজন ভালো মানুষ হিসাবে যে নির্বাচনী এলাকায় যেই প্রতিদ্বন্দ্বিতা করবে, সেই নির্বাচনী এলাকার মানুষ এই ক্যান্ডিডেটকে বা এই প্রার্থীকে কিভাবে দেখছে সেইটাও বিবেচনায় আসবে এবং তার স্বভাব চরিত্র, মানুষের সাথে যোগাযোগ, সামাজিক যে কানেকশনগুলা, কন্ট্যাক্টগুলা, তাছাড়া মানুষ যাতে একজনকে তার পছন্দের মানুষ হিসেবে কাছে পায়। একটি নির্বাচনী এলাকায় একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে মানুষ চিন্তা করে যে কে আমার সবচেয়ে আপন, আমার বিপদে, আমার আপদে, আমার ভালো লাগা মন্দ লাগা যে মানুষটিকে আমি কাছে পাবো, এই সমস্ত বিষয় বিবেচনা করে দল মনোনয়ন দিবে। এই ক্ষেত্রে তিনি আমরা দলীয়ভাবে আমরা জানি যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এগুলোর জন্য একাধিক সার্ভে করছেন যে এই ধরনের প্রার্থী কারা, এবং সেই সার্ভের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যে নেতা পাওয়া যাবে
তাকেই মনোনয়ন দিবেন। তো মনোনয়নের প্রসিডিউর যেগুলো আছে, আমাদের পার্লামেন্টারি বোর্ড আছে, সেই বোর্ডে স্ট্যান্ডিং কমিটি মেম্বাররা থাকেন, দলের চেয়ারম্যান থাকেন, পার্লামেন্টারি বোর্ড ফেস করে তারপরে মনোনয়ন বিষয়টা চূড়ান্ত করবে। জি, এবার একটা খুব নতুন বিষয় দেখা যাচ্ছে, এবং বিশেষ করে যারা বিএনপি মনোনয়ন প্রত্যাশী তাদের মধ্যে আমরা দেখেছি বেশ কয়েকটি জেলায় বিভিন্ন মনোনয়ন প্রত্যাশী অনেককেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরাসরি ফোন দিচ্ছেন, কথা বলছেন, এবং ফোন দেওয়ার পর কর্মীদের মধ্যে যে একটা উৎসাহ। আপনি নিজেও একজন মনোনয়ন প্রত্যাশী, একজন প্রার্থী, আপনিও মাঠে বেড়াচ্ছেন, চষে বেড়াচ্ছেন, ভোটারদের ধারে ধারে যাচ্ছেন, আসলে এটা একটা চমক কিনা বা একটা এক্সাইটমেন্ট কাজ করে কিনা? এগুলো হলো আপনার একটা বৃহৎ দল, আমরা মোটামুটি একটা টার্গেট নিয়ে কাজ করছি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, অথবা তফসিল ডিসেম্বরের ফার্স্ট উইকে অ্যানাউন্সমেন্ট করবে। এই ক্ষেত্রে যে নির্বাচনী এলাকায় একজন প্রার্থী আছেন, অথবা দেখা গেছে সেই একজন প্রার্থীর পাশাপাশি হয়তো আরো দুই একজন প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করছেন, যিনি অনেক ক্ষেত্রে ওই যে আসল প্রার্থী তার সাথে ওই প্রার্থীর কোনো তুলনা করা যায় না জনগণের কাছে। সুতরাং এই সকল প্রার্থীদের বিষয়টি দলের চেয়ারম্যান আগামী দিনের নির্বাচনে দানের শীর্ষের সপক্ষে কাজ করার জন্য নির্দেশনা দিচ্ছেন, এবং এগুলা আমরা গণমাধ্যমেই দেখছি। মানে কাউকে কাউকে উনি ফোন করে বলছেন যে আপনি এগুলো আপনার নির্বাচনী এলাকায় আপনি কাজ করেন, ধানের শীষের পক্ষে মানুষকে উদ্বুদ্ধ করেন এবং নির্বাচনের প্রস্তুতি নেন। তবে ওই যাকেই উনি এই ধরনের নির্দেশনা দিচ্ছেন তাকেও কিন্তু পার্লামেন্টারি বোর্ড এটা ফেস করতে হবে, এবং প্রসিডিউর যেগুলো নমিনেশন দেওয়ার মেনটেন করতে হবে। আরেকটা বিষয়, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের কথা যদি বলি, একেবারেই বাংলাদেশ আওয়ামী লীগের তো এখন পর্যন্ত কোনো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই, যেটা ইসি অলরেডি বলেছে। বলা যায় আরো যে রাজনৈতিক দলগুলো আছে, এনসিপি আছে, আরো কয়েকটি রাজনৈতিক দল আছে, এর সাথে জামাত আছে। একেবারেই বলা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শক্ত একটি প্রতিদ্বন্দ্বী হচ্ছে জামাতে ইসলাম। আসলে আপনি কি সেটা মনে করছেন কিনা শক্ত প্রতিদ্বন্দ্বী? বা বিশেষ করে সিলেটের কথা যদি বলে, তারা কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটি আসনে কিন্তু যারা মনোনয়ন পাচ্ছেন বা তারা সিলেক্ট হয়ে গেছেন প্রার্থী, সেক্ষেত্রে সিলেটের ক্ষেত্রটা যদি আপনাকে জিজ্ঞেস করি। না, এটা ঠিক, প্রতিদ্বন্দ্বী দুর্বল হোক আর সবল হোক, প্রতিদ্বন্দ্বী। এখন সেইখানে আমাদের সাথে গণতান্ত্রিক আন্দোলনে আরো অনেক রাজনৈতিক দল ছিল, এবং আমাদের জোটের সঙ্গী অনেক রাজনৈতিক দল আছে। তো সুতরাং যারা বাংলা জাতীয়তাবাদী দলের সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় আসবে তাদেরকে আমরা সকলকেই শক্তিশালী প্রার্থী মনে করেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। তার কারণ হচ্ছে জনগণের কাছে আমরা যাচ্ছি বিএনপির যে 31 দফা বা বিএনপির যে কর্মসূচি, সেই কর্মসূচিকে নিয়ে জনগণকে আমরা উদ্বুদ্ধ করা। জনগণ অবশ্যই বিবেচনা করবে তাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য রাজনৈতিক দল কোনটি, অথবা রাজনৈতিক দলের কোন প্রার্থীটি সবচেয়ে গ্রহণযোগ্য, তাকেই ম্যান্ডেট দিবে। সুতরাং প্রতিদ্বন্দ্বিতা যে লেভেলের হোক না কেন আমরা প্রতিদ্বন্দ্বী হিসাবেই মনে করি। জি, আরেকটি বিষয়, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরে গণভোট দাবি করছেন জামাতে ইসলাম। এই প্রক্রিয়াটি আসলে সামনে যে জাতীয় নির্বাচন রয়েছে এটিতে কোনো প্রভাব পড়বে কিনা? এই বিষয়টি আমাদের দল থেকে ক্লিয়ার করা হয়েছে। আমাদের যিনি এই সংক্রান্ত বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নেতা, স্ট্যান্ডিং কমিটির মেম্বার জনাব সালাউদ্দিন আহমেদ এই বিষয়টি জাতির সম্মুখে বিষয়টি উন্মোচন করেছেন, যেগুলো দল মনে করে বাংলা জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাচনের দিনই গণভোট করা। তো গণভোট দিয়ে তো কথা, এইটা একই দিনে গণভোট হতে পারে, একজন প্রার্থীকে ভোট দিল, গণভোটে অংশগ্রহণ করলো। সুতরাং আমরা মনে করি ভোটের দিনই গণভোট যদি হয় তাহলে সেটা সব দিকেই ভালো হয়। আলাদা প্রক্রিয়া হলে আসলে জাতীয় নির্বাচন কোনো প্রভাব পড়বে কিনা? তা তো হবেই। একটা জাতীয় নির্বাচন সামনে রেখে একটা বড় পুরো দেশব্যাপী একটা গণভোট করতে গেলেই তো এটার কিছুটা তো জাতীয় নির্বাচনের মধ্যেই তো প্রভাব চলে আসবে। সুতরাং একই দিনই তো আমরা করতে পারি, সেটা বিএনপি সেটা চাচ্ছে। জি, আরেকটি বিষয় হচ্ছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই সিদ্ধান্তে এখন পর্যন্ত আমার যতটুকু জানা বা আমি যতটুকু দেখেছি এখন পর্যন্ত তারা না, সেটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। আর অন্যান্য রাজনৈতিক দলগুলো পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। সেই ক্ষেত্রে আসলে আপনার বক্তব্য কি? না, আমাদের সুস্পষ্ট বক্তব্য, বর্তমান সংবিধানের আলোকে যে নির্বাচনটি সামনে আসছে সেই নির্বাচনটি যে প্রক্রিয়া করার কথা সেই প্রক্রিয়ায় আমরা নির্বাচন করব। পিআর নিয়ে তো আমরা এর আগে আন্দোলনও করিনি, সংগ্রামও করিনি, এই ইস্যুটা নিয়ে কোনোদিন জনগণের কাছেও যায়নি। তো সুতরাং হঠাৎ করে যদি কোনো রাজনৈতিক দল বলে না পিআর প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন দরকার, আমরা এই পিআর পদ্ধতিতে নির্বাচন করব, এটা তো বাস্তবে সম্ভব না। যেহেতু সংবিধান এবং প্রচলিত বিধিবিধানে যেভাবে নির্বাচন চলে আসছে সেভাবেই তো নির্বাচন করা, সেটা বিএনপি স্ট্যান্ড এখনো বহাল আছে। আচ্ছা, আমরা দেখেছি যে গতকাল জামাত ইসলামের যিনি কেন্দ্রীয় আমির রয়েছেন তিনি নিউ ইয়র্কে একটি প্রোগ্রামে বিগত যে ঘটনা বা ৭১-এর যে ঘটনা এটির জন্য জাতির কাছে নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছে, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? সেগুলো একটা রাজনৈতিক দল এই মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের বিষয়ে তারা যদি ক্ষমা চায় জাতি কিভাবে দেখবে সেটা তো জাতির কাছেই প্রশ্ন রাখা যায়। তবে যে অতীত যে ঘটনা প্রবাহ এগুলো তো পুরো জাতির কাছে তো আর মুছবে না, এটা তো বিএনপি মনে করে আমরা স্বাধীনতার সপক্ষের দল এবং মুক্তিযোদ্ধার দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। সুতরাং আমরা কোনো রাজনৈতিক দল যদি ক্ষমা চায় জাতি কিভাবে দেখবে সেটা অন্য বিতর্ক আসতে পারে। জি, একেবারেই। এবার আপনার একটু ব্যক্তিগত বিষয়ে জানতে চাই। আপনিও সিলেট ৩ আসনে আপনি নির্বাচনী প্রচারণা করছেন, মনোনয়ন প্রত্যাশী একজন প্রার্থী, দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন। ভোটারদের রেসপন্স কেমন পাচ্ছেন এবং আপনি মনোনয়নের ব্যাপারে কতটুকু প্রত্যাশী? আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে দীর্ঘ সময় থেকে ৮১ সাল থেকে আমার পথ চলা, আমি এই দলের ছাত্র দলেও কেন্দ্রীয় দায়িত্ব পালন করেছি, যুব দলে ২-৩টি পজিশনেও দায়িত্ব পালন করেছি, সাংগঠনিক সম্পাদক, ভাইস প্রেসিডেন্ট। পরবর্তীতে এই জেলা বিএনপির তৃণমূলের ভোটে আমি সভাপতি নির্বাচিত হয়েছি। তো তাছাড়া আমি ২০০১ থেকে ৬ পর্যন্ত সিলেটের উন্নয়নের যে পুরোদা বেগম খালেদা জিয়া আমাদের নেতৃত্বাধীন সরকারের অর্থ পরিকল্পনা মন্ত্রী, প্রয়াত নেতা সাইফুর রহমানের একজন উন্নয়ন সহকর্মী হিসাবে আমি কাজ করার সুযোগ পেয়েছি। এই সমস্ত এই সময়ে বা রাজনীতিতে তো মানুষের কল্যাণের জন্য, সেই কাজটুকু আমি আমার নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমা, ফিঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, এখন সিটি কর্পোরেশনের ২টি ইউনিয়নকে ভেঙে যে ৬টি ওয়ার্ড হয়েছে সেই ৬টি ওয়ার্ড সহ এই এলাকার মানুষের সাথে দীর্ঘদিনের সম্পর্ক, একটা নিবিড় সম্পর্ক, উন্নয়নেরও তাদের অংশীদার হয়েছি, ভালো লাগা মন্দ লাগারও অংশীদার হয়েছি। তো সুতরাং আমার এলাকার মানুষ আমাকে খুব পছন্দ করে। এতে আমি যখনই যে এরিয়ায় যাই, যার কাছে যাই, সবাই আমাকে সহানুভূতির দৃষ্টিতে এগিয়ে আসে এবং আগামী নির্বাচনে যাতে দল আমাকে মনোনয়ন দেয় সে বিষয়ে সকলেরই ধ্যান ধারণাও পজিটিভ এবং সকলেই আমাকে বলে যে হ্যাঁ আমরা দোয়া করি আপনি দলের মনোনয়নে, আপনি এই দুর্যোগেও ছিলেন, মহামারী করোনাতেও ছিলেন, আন্দোলনেও ছিলেন, সব জায়গায় আমরা আপনাকে পাই। এখন এই বিষয়গুলো নিজেকে অনুপ্রাণিত করে এবং আমি নিজেকে উৎসাহ বোধ করি যে রাজনীতি মানুষের ভালোবাসা যে অর্জন করতে পেরেছি। তো এখন দল হয়তো এই সমস্ত বিষয় বিবেচনা করে একাধিক আমরা ওই নির্বাচনী এলাকায় যারা প্রার্থী আছেন তাদের থেকে একজনকে দিবে, সেই ব্যাপারে আমি আশাবাদী মানুষ। আশা রাখি হয়তো দল আমাকে দলের ধানের শীষের প্রতীক দিয়ে নির্বাচন করার
সুযোগ করে দিবে, এটা আশা রাখি। তার কারণ যে কথা বললাম অতীতে আমার কর্মকাণ্ড, এবং এখনো আমি রাজনীতি এবং সামাজিক কর্মকাণ্ড এইগুলা নিয়েই আমি অলমোস্ট ঘুমানো ছাড়া বাকি সময়গুলো নিয়ে কাজ করে যাচ্ছেন। জি, একেবারেই যদি বলি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে সন্নিকটে করা নাড়ছে বলা যেতেই পারে। সিলেটের পরিস্থিতি নিয়ে, সিলেটের ভোটের হাওয়া এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বা নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হতে পারে, সার্বিক যারা ভোটার আছে এবং নগরবাসী আছে, সিলেটবাসী আছে, তাদের উদ্দেশ্যে কি বলার থাকে? আমি পুরো সিলেট জেলাবাসীকে এবং নগরবাসী সহ বলতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি মনে করি খুবই ভালো এখন, এবং নির্বাচন যতক্ষণই আসবে কোনো ষড়যন্ত্রকারী মহল যাতে কোনো ষড়যন্ত্র করে আইন শৃঙ্খলার কোনো অবনতি না করতে পারে, এই জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। এবং আইন প্রয়োগকারী সংস্থা এবং সিভিল প্রশাসনের প্রতি আহ্বান থাকবে, আপনারা এই সিলেটবাসীর আইন শৃঙ্খলা বলেন আর প্রশাসনিক কর্মকাণ্ডে বলেন, আপনারা প্রজাতন্ত্রের হয়ে কাজ করছেন। মানুষের নিরাপত্তা বিধান এবং আগামী দিনে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য আপনারা হয়তো দলমতের ঊর্ধ্বে উঠে আপনারা কাজ করবেন। সেটা যেমন আপনাদের কাছে প্রত্যাশা, অনুরূপভাবে সিলেটবাসীর কাছে প্রত্যাশা এই 6টি সংসদীয় আসনে আমাদের দল বাংলা জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রতীকে আপনারা যাতে আমাদের যেখানে যে প্রার্থী হন তাকে যাতে মনোনীত করেন, করলে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একটা সুন্দর সিলেট উপহার দিব, এবং উন্নয়নে যেভাবে আমরা পিছিয়ে পড়েছি সেই উন্নয়নকে আমরা যাতে মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারি সে বিষয়ে আমরা সচেষ্ট থাকব। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, কথা বলছিলেন সিলেট ভিউর ভোটের হাওয়া অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি আব্দুল কাইম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি। তিনি জানাচ্ছিলেন ভোটের আমেজ, ভোটের হাওয়া সম্পর্কে, সিলেটের পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন। একই সাথে তিনিও একজন মনোনয়ন প্রত্যাশী, সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের ধারে ধারে যাচ্ছেন, ভোটারদের কাছে সেই ভোট চাচ্ছেন, এবং একই সাথে তিনি দীর্ঘদিন যেভাবে মাঠে ময়দানে কাজ করেছেন, বিএনপির দুঃসময় থেকে শুরু করে বর্তমান সময় পুরোটা সময় জুড়ে তিনি বিএনপির জন্য কাজ করেছেন, সেই কথাই তিনি বলছেন। এবং দলের জন্য, দল যাকে মনোনয়ন দিবে তাকেই দেখবে, যে কাউকেই হোক দলের জন্য কাজ করবেন, এবং যে তাদের 31 দফা আছে সেই 31 দফা বাস্তবায়নে সর্বোচ্চ কাজ করবেন। এবং পুরো নির্বাচনী ব্যবস্থা নিয়ে তিনি আসলে কথা বলেছেন, পিআর পদ্ধতি নিয়ে কথা বলেছেন, নানান বিষয় নিয়ে কথা বলেছেন। সর্বোপরি তিনি এখন পর্যন্ত তার মনোনয়ন প্রত্যাশার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। এই ছিল আমাদের আজকের সিলেট ভিউর ভোটের হাওয়া। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।